তাহলে আমরা হচ্ছে 1 নম্বর সৃজনশীলটা আজকে সমাধান করব। আমরা পুরো অধ্যায়ের বেসিক আর কি আলোচনা করেছিলাম গত ক্লাসে। এই অধ্যায় থেকে মূলত মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো আমাদেরকে জানতে হবে। তো মূলধন জাতীয়, মুনাফা জাতীয় আর বিলম্বিত, সো এগুলো সম্পর্কে যদিও আমি আলোচনা করেছিলাম, তারপরও আমরা ধাপে ধাপে আর কি ওই কথাগুলো কিছু কিছু কথা আমরা এখানে পাবো, দেন সেগুলো মানে বলবো। তো দেখো এখানে ক নাম্বার বলেছে, তোমরা হচ্ছে বইটা দয়া করে একটু সামনে রাখো, আর আমি যেগুলো বলবো সেগুলো বইয়ের মধ্যে নোট করে নিবে। ভুলেও খাতার মধ্যে নোট করার দরকার নেই, বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে পারো কিংবা অন্য কোনো কালারের পেন দিয়ে লিখে রাখবে। তো এখানে বলা আছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। খেয়াল করো, আমি বলেছিলাম মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বলা থাকলে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে 3টা জিনিসকে আমরা নিয়ে থাকি। একটা হচ্ছে যদি মালিক প্রতিষ্ঠানে মূলধন দেয়, অর্থাৎ মূলধন বিনিয়োগ। এটা বইয়ের মধ্যে এই সৃজনশীলের পাশে লিখে রাখো, এই 3টা জিনিস এখানে লিখে রাখো উপরে। হ্যাঁ, উপরে লিখে রাখো, এই খালি জায়গায় লিখে রাখো। মূলধন আনায়ন, মালিক যখন মূলধন দেয়, মূলধন আনায়ন। দেন 2 নাম্বার বলেছিলাম ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ। 3 নাম্বার বলেছিলাম হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়। আমি বলে দিচ্ছি, যদি এখানে একটু বুঝতে প্রবলেমও হয় আমি বলে দিচ্ছি মুখে, শুনে শুনে লিখে নিবা। স্থায়ী সম্পদ, যে কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করলে, যে কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করলে। সো এই 3টা যদি আমরা পাই তাহলে সেটাকে আমরা বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। কেন? দেখো, মূলধন মালিক প্রতিষ্ঠানে ডেলি ডেলি দিবে না, অনেক দিন পর পর দিয়ে থাকে। ঋণ তুমি তোমার প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে মানুষ ডেলি ডেলি ঋণ গ্রহণ করে না। তারপর হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়। স্থায়ী সম্পদ কখন বিক্রয় করে? একটা সম্পদ যখন ব্যবহার করার ফলে তার আর ব্যবহার যোগ্যতা থাকে না, ব্যবহারের মানে সক্ষমতা থাকে না, ওই সম্পদটাকে আমরা বিক্রি করে দেই। তো আমরা কি ডেলি ডেলি প্রতিষ্ঠানের সম্পদ মানে ব্যবহারের সক্ষমতা হারাই ফেলবো? না, হয়তো 5 বছর 10 বছর পর একটা সম্পদ ব্যবহার করতে করতে ওই সম্পদটা নষ্ট হয়ে যাবে বা অকেজো হয়ে যাবে, তখন আমরা সেটাকে বাদ দিয়ে দেব। তো ওই স্থায়ী সম্পদ বিক্রয় এরকম যদি থাকে, এই 3টা মেইনলি ধরে নাও, এই 3টা যদি আমরা পাই তাহলে আমরা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তিতে লিখব। এরকম আরও অনেক থাকতে পারে, সেগুলো পরবর্তীতে জানতে পারবো। এখন কথা হচ্ছে, দেখো তো এই অঙ্কের মধ্যে মূলধন জাতীয় প্রাপ্তি আছে কোনটা কোনটা। তাহলে যদি বলি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ, নিশ্চয়ই এটা মালিক দিছে প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানে মালিক দিছে এটা। দ্বিতীয়ত হচ্ছে যন্ত্রপাতি ক্রয়, এটা হবে না। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ঋণ কিন্তু প্রতিদিন কেউ নিবে না। দেখো, ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা ছিল, মূলধন বিনিয়োগ ছিল 5 লক্ষ টাকা। তাহলে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। পণ্য ক্রয়, পণ্য ক্রয় ছিল কত? 10 লক্ষ টাকা, এটা আসবে না। কর্মচারী বেতন প্রদান, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, যন্ত্রপাতির অবচয়। বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, ভাড়া প্রদান, কমিশন প্রাপ্তি, পণ্য বিক্রয়, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। দেখো, এই প্রত্যেকটা এন্ট্রি নিয়মিত একটা প্রতিষ্ঠানে ঘটে থাকবে, কিন্তু এই যন্ত্রপাতির অবচয় নিয়মিত ব্যবহার করার ফলে যন্ত্রপাতির দাম কমতে থাকবে। কর্মচারী বেতন প্রতি মাসে দিতে হবে। পণ্য প্রতিদিন হাজার হাজার টাকা ক্রয় বিক্রয় হয়। এই যন্ত্রপাতিটা অনেক দিন পর হয়তো একটা যন্ত্রপাতি কিনবে, কিন্তু আমার তো চাইছে মূলধন জাতীয় প্রাপ্তি। আগে বুঝতে হবে প্রাপ্তি জিনিসটা কি। প্রাপ্তি মানে কি? প্রাপ্তি মানে আমি পাইছি টাকা, প্রতিষ্ঠান কোন ঘটনার কারণে টাকা পাইছে এটা চিন্তা করতে হবে। প্রতিষ্ঠান টাকা পেয়েছে কোন কারণে, সেই কারণটা যদি দীর্ঘমেয়াদী হয়, অনেক দিন পর হয়, তাহলে সেটাকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলবো। হ্যাঁ, প্রাপ্তি মানে টাকা প্রতিষ্ঠানে আসলে সেটাকে প্রাপ্তি বলা হয়। আর প্রদান মানে প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেলে, প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেলে প্রদান। ওকে, আমার কথা কি বুঝতেছো? তাহলে এখানে ব্যবসায় মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা আর ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা, এই দুটো টাকাই হচ্ছে এখানে আসবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি করবো? একটা ছক করব। আমরা একটা ছক করব, দেখো। তো আমরা ছক করব, ছকটা হচ্ছে তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা, তারিখ বিবরণ টাকা টাকা। খেয়াল করো, এ হচ্ছে আমাদের ছক। ছকটা দেখতে পাচ্ছ না ক্লিয়ারলি? ছক দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমরা আছো কিন্তু অনেকেই আছো। হ্যাঁ, কিন্তু দেখো এই যে
আমাদের রেডমি নোট 7 আছে, সাফওয়ান আছে, প্রজ্ঞা রায় আছে, শুভ আছে, মরিয়ম আছে, কিন্তু কথা কেউ বলছে না। হ্যাঁ, ওকে, শোনো সবাই একটু কথা বলবা, হ্যাঁ কথা বলবা ক্লাসে, বুঝতে পারলেও না বুঝতে পারলেও একটু কথা বলবা, তাহলে ভালো লাগবে, ঠিক আছে? হ্যাঁ বলো। ওকে, তাহলে প্রথমে আমরা এই তারিখ, বিবরণ, টাকা টাকা লিখে থাকি। তো এইখানে একটা ব্যাপার হচ্ছে, এই অঙ্কের মধ্যে দেখো তারিখ নাই, হ্যাঁ তারিখ দেওয়া নাই, এজন্য আমরা তারিখটা এখানে দিচ্ছি না, ঠিক আছে? আমরা তারিখটা দিচ্ছি না, তারিখের ঘরটা দিচ্ছি না। তাহলে কিভাবে? এই যে বিবরণ টাকা টাকা, এই সবটা সবাই করে ফেলো, বিবরণ টাকা টাকা, সবটা দেখতে পাচ্ছ? উপরে লিখবে 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর, 1 নং সৃজনশীল, 1 নং সৃজনশীল প্রশ্নের হ্যাঁ আমি আসি। ওই যে তোমাদের রেকর্ডিংটা না থাকলে তো তোমরা পরে দেখতে পারবা না, রেকর্ডিংটা চালু করে দিচ্ছি আর কি। না না, ওইটা ইউটিউবে ছাড়বো না পরের বার। ওরে পাগল, ওইটা কি মাঝে মধ্যে আর কি 2-1টা হয়তো ছাড়বো, সব কি ছাড়বো? সব ছাড়বো। হ্যাঁ না, ওইটা মাঝে মধ্যে 2-1টা ছাড়বো, কিন্তু ম্যাক্সিমাম টাইম ওইটা দেখবা আনলিস্টেড, তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না ওইটা। ওকে দেখো, তাহলে আমরা পাইছি কোনটা? আমরা পাইছি হচ্ছে ব্যবসায় মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা আর ব্যাংক থেকে ঋণ গ্রহণ। তাহলে লিখবো ব্যবসায় মূলধন বিনিয়োগ। সো আমরা এখানে লিখবো মূলধন বিনিয়োগ। হ্যাঁ হ্যাঁ, আবার বলো। 5 লক্ষ টাকা, হ্যাঁ কি বললা? বুঝি নাই, একটু জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, এই দুটোই, না না শুধু এই দুটোই আমরা দিব, মূলধন বিনিয়োগ দিব, আর হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি তো 2টাই আছে, হ্যাঁ মূলধন জাতীয় প্রাপ্তি 2টাই আছে, আমরা 2টাই লিখবো। মূলধন জাতীয় প্রাপ্তি 2টাই আছে, আমরা 2টাই লিখবো। তাহলে ঋণ গ্রহণ, সো ঋণ গ্রহণ কত টাকা আছে? 3 লক্ষ টাকা আছে, 3 লক্ষ টাকা, হ্যাঁ 3 লক্ষ টাকা। তাহলে মোট কত হয়? 8 লক্ষ টাকা। আচ্ছা দেখো তো, এখানে দুটোই না, মূলধন জাতীয় প্রাপ্তি, ব্যবসায় মূলধন বিনিয়োগ, আর যন্ত্রপাতি ক্রয় হবে না, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, পণ্য ক্রয়, কর্মচারী বেতন প্রদান, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, যন্ত্রপাতির অবচয়, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, ভাড়া প্রদান, কমিশন প্রাপ্তি, পণ্য বিক্রয়, মালিকের ব্যক্তিগত প্রয়োজনীয়তা, সব মিলিয়ে দেখলাম দুটোই আছে। হ্যাঁ এই দুটো লিখে, এই দুটো আমরা লিখবো। দেখো দুটো লিখবো, মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা, ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা। না শোনো, তুমি বিনিয়োগ হতে মুনাফা পাচ্ছ, এটা তো প্রতি মাসে পাবা, প্রতি বছর পাবা। তুমি প্রতি কথা যার সাথে থাকবে সেটা হচ্ছে মুনাফা জাতীয়। আচ্ছা তুমি ব্যাংকে টাকা রাখছো 10 লক্ষ টাকা, তো 10 লক্ষ টাকা যখন ব্যাংকে রাখছো, ব্যাংক তোমাকে প্রতি মাসে সুদ দেবে না? প্রতি বছর সুদ দেবে না? অবশ্যই দেবে। তো যেখান থেকে তুমি প্রতি মাসে প্রতি বছর পাবা, সেটা তো মুনাফা জাতীয়। মূলধন জাতীয় হবে কখন? যখন অনেক দিন পরে একটা ঘটনা ঘটবে। যেমন তুমি যদি বলো তুমি ব্যাংক থেকে ঋণ নিবা, ব্যাংক থেকে ঋণ তোমাকে ডেলি দিবে কেউ? হয়তো তুমি একবার ঋণ নিবা, 5 বছর 7 বছর 10 বছর ধরে পরিশোধ করবা, তারপর কিন্তু তুমি আবার হচ্ছে নতুন করে তোমার হচ্ছে ঋণ নিতে পারবা, তাই না? এরকম আর কি। হ্যাঁ ওকে, তারপর দেখো, ওকে তাহলে মূলধন বিনিয়োগ আর ঋণ গ্রহণ, এই দুটো হচ্ছে মুনাফা জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। ওকে, এরপর এটা একবারে নতুন অফার, যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে, আগে ছিল 2400 টাকা,
এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে, কারো কোনো ডাউট থাকলে প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো, জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না? তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। আর তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়, 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। আমাদের বলছে দেখো, এরপর আমাদের বলছে হচ্ছে মুনাফা খ নাম্বার, দেখো সবাই বই নাও। খ নাম্বার বলছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ। শোনো, এটা একটু ক্লিয়ার হতে হবে আগে, হ্যাঁ। মুনাফা জাতীয় আচ্ছা, এইবার আমি যে কথাটা বলি সেটা দেখো। এইটার ক্ষেত্রে আমরা বিবরণ টাকা ব্যবহার করব। তো এইখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি বেতন দিছ 50,000 টাকা তোমার কর্মচারীর। মনে করো তুমি নিজে একটা প্রতিষ্ঠান, তুমি নিজেই হিসাব রক্ষক, তুমি নিজেই সব। এখন তোমার কাছে আমি বিচার দিলাম যে তুমি বেতন দিছো 50,000 টাকা 2025 সালে। তো এই 50,000 টাকা দিছো, কিন্তু ওনার আসলে 2025 সালের জন্য দিছো হচ্ছে 25 সালের জন্য দিছো 40,000 টাকা। আর 10,000 টাকা তুমি যে দিছো ওইটা অনেক আগের টাকা, সে পাইতো তোমার কাছে। মনে করো 2024 সালের টাকা পাইতো। আচ্ছা, এখন বলো তো তুমি কত টাকা দিছো তারে? একটু বলো, কথা বলো, কত টাকা দিছো? তুমি বেতন দিছো কত টাকা? 50,000 টাকা। কিন্তু তুমি রানিং বছরের জন্য তুমি কত দিছো? 40,000 টাকা। এই রানিং বছরের জন্য যেটা দিছো সেটা হচ্ছে তোমার জন্য ব্যয়। কিন্তু ওই যে বিগত বছরের জন্য দিছিলা, এইটা এই 10,000 টাকা কিন্তু তোমার দায় পরিশোধ হয়েছে। এই যে 50,000 টাকা তুমি তো দিছো, টাকাটা তোমার থেকে চলে গেছে, তার মানে এটা কি প্রদান। এটা কি প্রদান টাকা, অর্থাৎ তোমার কাছ থেকে চলে গেছে টাকা। আর এই 40,000 টাকা তোমার জন্য ব্যয়। সেম চিন্তা করো, সেম মনে করো তুমি বেতন না, তুমি কমিশন পাইছো। আচ্ছা, কমিশন পাইছো কত? 50,000 টাকা। তার মধ্যে তুমি
এই যে 40,000 টাকা পাইছো 2025 সালের জন্য, আর 10,000 টাকা তুমি অনেক আগের টাকা তার কাছে পাইতা, তাহলে তুমি মূলত তার কাছ থেকে পাইছো কত, প্রাপ্তি হয়েছে কত, 50,000। কিন্তু প্রাপ্তি 50,000 টাকা হইলেই কিন্তু তোমার সেটা আয় না। তোমার আয় আসলে কোনটা? তোমার আয় হচ্ছে কি এই 40,000 টাকা। তোমার আয় হচ্ছে 40,000 টাকা। হ্যাঁ, তোমার আয় 40,000 টাকা। আর তুমি এই যে তোমার হচ্ছে 2024 সালের জন্য যেটা পাইছো, এটা হচ্ছে তোমার সম্পদ কমছে। ঠিক আছে, ওকে। তাহলে তুমি মূলত প্রাপ্তি হয়েছে তোমার জন্য 50,000, আর তোমার জন্য আয় হয়েছে কত টাকা? তোমার জন্য আয় হয়েছে হচ্ছে 40,000 টাকা। ঠিক আছে, এটা মাথায় রাখবা, তোমার জন্য আয় হয়েছে 40,000 টাকা। ওকে, এবার তাহলে এই যে একটা অঙ্ক আমাদের দিছে, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। তো চলো আমরা মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করি। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, ওকে। তাহলে আমরা লিখব প্রথমে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। ঠিক আছে, মুনাফা জাতীয় আয়, এটা হচ্ছে বিবরণ। হ্যাঁ, এটা বিবরণ, এটা টাকা টাকা। এটা আমরা লিখব মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, প্রথম শিরোনাম মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। তাহলে দেখো, তুমি ব্যবসায় মূলধন বিনিয়োগ করছো, এটা তোমার আয় না। যন্ত্রপাতি ক্রয় করছো, এটা তোমার আয় না। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছো, এটা তোমার আয় না। পণ্য ক্রয় করছো, এটা তোমার আয় না। কর্মচারীর বেতন প্রদান করছো, এটা তোমার ব্যয়। বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, এটা তোমার ব্যয়। যন্ত্রপাতির অবচয় তোমার ব্যয়। এই যে মুনাফা, বিনিয়োগ হতে মুনাফা, এটা তোমার জন্য আয়। প্রতি মাসে তুমি পাবা টাকাটা, প্রতি মাসে তুমি টাকাটা পাবা। এই জন্য এটা মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। বিনিয়োগ হতে কি হবে? বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি 14,000 টাকা। তাহলে আমরা প্রথমে লিখব কি? বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি লিখব। মুনাফা প্রাপ্তি, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি 14,000 টাকা। তাহলে আমরা লিখবো এখানে 14,000 টাকা। তারপর দেখো, ভাড়া প্রদান করছো, এটা তোমার ব্যয়। কমিশন প্রাপ্তি, দেখো তুমি কমিশন পাইছো, 50,000 টাকা। খেয়াল করো, তুমি কমিশন পাইছো 50,000 টাকা। আচ্ছা, এখানে বলা আছে তুমি অঙ্ক করতেছো 2025 সালের, যার বই যেটা দেওয়া আছে, অনেকের পুরাতন বই যাতে তাদেরটা হয়তো 17 সাল বা 18 সাল দেওয়া আছে। দেখো, তো তুমি অঙ্ক করতেছো 2025 সালের, তো কমিশন পাওয়ার কথা 2025 সালের, কিন্তু এই 25 সালের মধ্যে দেখো 4,000 টাকা 2024 সালে ঢুকে গেছে। তাহলে এটা তো আমার আয় না। এটা তো আমি 2024 সালে যখন অঙ্ক করছিলাম তখন আমি বলছিলাম যে এটা 24 সালে এটা আমি আয় হিসেবে ধরছিলাম। তাহলে আমি একই আয় 24 সালে একবার ধরবো, 25 সালে একবার ধরবো, 26 সালে একবার ধরবো, এভাবে কি অঙ্ক হবে? হবে না। তাহলে আমি একবার কি করবো? আমি একবার বা দুইবার ধরতে পারবো, মানে একবার ধরতে পারবো, কিন্তু দুইবার তো আর ধরতে পারবো না, তাই না? তাহলে এটা মাথায় রাখবা যে আমি এক বছরই ধরতে পারবো। সো 2024 সালে যখন অঙ্ক করছি তখন কিন্তু আমি 4,000 টাকা আয় হিসেবে ধরছিলাম। 2025 মানে তখন আমার আয় হয়েছিল, কিন্তু তখন আমি টাকাটা পাই নাই, তখন আমার প্রাপ্তি হয় নাই। 2025 সালে এসে এটা আমার প্রাপ্তি হয়েছে 50,000 টাকা, কিন্তু এই 4,000 টাকা আমি আয় বলতে পারবো না। আমার আয় হচ্ছে 50,000 থেকে 4,000 বাদ দিলে যে টাকা হয়, অর্থাৎ 46,000 টাকা, এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়। আর কমিশনটা কিন্তু নিয়মিত পায় একটা প্রতিষ্ঠান। কেন পায়? কমিশন জিনিসটা আসলে কি? কমিশন হচ্ছে একটা আয়ের মাধ্যম। তুমি একজন ব্যক্তির প্রোডাক্ট সেল দিয়ে দিচ্ছ কমিশনে, অর্থাৎ সে তোমাকে কিছু টাকা দিচ্ছে, ছাড় দিচ্ছে, মানে 5 টাকা 10 টাকা পার ইউনিট তোমাকে দিচ্ছে। তো এটা হচ্ছে কমিশন, এভাবে পেয়ে থাকে আর কি। হ্যাঁ, বিক্রয়ের বলে দেয় যে তুমি 50 লক্ষ টাকা বিক্রি করে দাও, 10 লক্ষ টাকা বিক্রি করে দাও, তোমাকে আমি ওখান থেকে কিছু কমিশন দিব। এটা হচ্ছে আয়। হ্যাঁ, তো কমিশন প্রাপ্তি হলে কত হবে? 46,000 হবে। কেন? 50,000 থেকে 4,000 বাদ দিতে হবে। তাহলে স্যার এটা আমি সহজে কিভাবে পারবো? যে কোনো অঙ্কে থাক, যেভাবেই থাক না কেন, কাজ করবা একটাই। কি কাজ?
আগের বছর কিংবা পরের বছর যেটাই থাক বাদ দিয়ে দিবা। আগের বছর পরের বছর মানে অঙ্ক করতেছো 2025 সাল না, 25 সাল, তাহলে 2023 সাল, 2023 সাল কিংবা 2026 সাল যাই থাক তুমি বাদ দিয়ে দিবা। হ্যাঁ, তুমি অঙ্ক করতেছো 2024 সালের, 2025 সালের থাক, 24 সাল থাক, তুমি খালি 24 সালেরটা নিবা, অন্য কিছু তুমি নিতে পারবা না, ঠিক আছে? শুধু এক বছরেরটা নিবা। তাহলে আমরা কমিশন প্রাপ্তি লিখব, কমিশন প্রাপ্তি বা কমিশন আয়। তুমি লেখো কমিশন আয়, লেখো কিভাবে লিখবা, এই যে 50,000 টাকা বিয়োগ 4,000 টাকা আমি ভিতরে দেখাই দিলাম, তাহলে 46,000 টাকা, 46,000 টাকা। এরপর দেখো কমিশন প্রাপ্তি পণ্য বিক্রয়। আচ্ছা, একটা প্রতিষ্ঠান তো নিয়মিত পণ্য বিক্রি করবে, নিয়মিত পণ্য বিক্রি করবে না? তো পণ্য বিক্রি কি একটা, তাহলে পণ্য বিক্রি হচ্ছে একটা আয়, নিয়মিত তার এই আয়টা হয়, সেটা মুনাফা জাতীয়। যে ঘটনা নিয়মিত ঘটে সেটা মুনাফা জাতীয়। তাহলে কত টাকা? সবাই আছো তো? হ্যাঁ, ওকে, শুনতে পাচ্ছ? ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আমি মানে আমার ক্যামেরা কোয়ালিটিটা একটু খারাপ, এই জন্য খুবই দুঃখিত। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে খুব শীঘ্রই। হ্যাঁ, ওকে, তাহলে কমিশন আয় লিখলাম। এখন লিখবো হচ্ছে, এখন লিখবো কি, ওকে, এখন লিখবো হচ্ছে পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা। তাহলে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা। এই যে পণ্য বিক্রি করছি পুরো টাকাটা আমি, আমার আয় হয়েছে, পুরো টাকাটা আয় হয়েছে। এখন এই পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা যদি বলে দিত যে 20 লক্ষ টাকার মধ্যে 10,000 টাকা বকে আছে বা 50,000 টাকা বকে আছে, তাহলে 20 লক্ষ টাকা আমার আয়, কিন্তু আমি পাইছি কত? আমি নগদ টাকা পাইছি কত? মনে করো যে 50,000 টাকা আমি পাই নাই, তার মানে 19,50,000 টাকা আমার প্রাপ্তি হবে। প্রাপ্তি কিন্তু কম হবে সেই ক্ষেত্রে, কারণ বকেয়া মানে কি, আমি টাকাটা এখনো পাইনি। তো আমি না পাইলে প্রাপ্তি কেন বলবো, তাই না? আমি টাকা না পাইলে কেন প্রাপ্তি বলবো? এইভাবে মনে রাখবা। হ্যাঁ, 20 লক্ষ টাকা। তারপর মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলনের মালিকানা সত্ত্ব কমে যাবে। সো মুনাফা জাতীয় আয় আমরা পেয়ে গেছি, আমরা মুনাফা জাতীয় আয়টা পেয়ে গেছি। কত টাকা হইল? 20,60,000 টাকা, 20,60,000 টাকা, রাইট? ওকে ওকে, এতটুকু তুলছো সবাই? সমাধান করছো এতটুকু? শোনো, এই যে একটা সুন্দর কমন নিয়ম, স্ক্রিনশট এসএস দিয়ে রাখো। এটা হিসাব করার দরকার নেই, তুলে নিয়ে নাও দরকার হইলে। পরে ওই এসএস এর জায়গায় থাকে মোবাইলে, ও আর খাতায় উঠতে চায় না। হ্যাঁ, ওকে, এরপরে আমরা বের করব কি, মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ। খেয়াল করো, বলছে মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ, মানে আমার কাছে এমন কি কি টাকা আইছে যেটা আমার জন্য প্রাপ্তি, সেটা আমি এখন দেখব। এখন আমি লিখব হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ, মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ। মুনাফা জাতীয় প্রাপ্তি লেখো, শুধু পরিমাণ দরকার নাই। ওকে, মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো কি কি দেখো। আমি আমার কাছে টাকা আসলেই সেটা আমি লিখব, তবে সেটা হতে হবে নিয়মিত। 5 বছর 10 বছর আসলে আমি নিব না ওইটাকে, আমি নিব নিয়মিত যেটা আসে। এই যে মূলধন বিনিয়োগ, ওই টাকা আমার কাছে আইছে, কিন্তু এটা নিয়মিত আসে না, প্রতিদিন আসে না আমার কাছে, প্রতি মাসে আসে না। মালিক 5 বছর 10 বছর পর একবার মূলধন বিনিয়োগ করবে। যন্ত্রপাতি ক্রয়, এখান থেকে আমার টাকা চলে গেছে। ব্যাংক থেকে ঋণ, ব্যাংক থেকে ঋণের টাকা, এটাও কিন্তু আমি পাইছি, টাকা আমার কাছে আইছে, মানে প্রাপ্তি হয়েছে। টাকা আসা মানে প্রাপ্তি, আর যাওয়া মানে প্রদান। তো আইছে টাকা, কিন্তু এটা নিয়মিত না, এটা অনিয়মিত। অনেক বছর পর হয়তো প্রতিষ্ঠানে ঋণ দরকার হয়, তখন লিখি, তখন মানে ঋণ গ্রহণ করি। পণ্য ক্রয়, এটা আমার কাছ থেকে চলে গেছে। কর্মচারী বেতন প্রদান চলে গেছে, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান চলে গেছে। যন্ত্রপাতির অবচয় হয়েছে, কিন্তু টাকা তো চলে যায় নাই। হ্যাঁ, টাকা চলে যায় নাই, মাথায় রেখো, এটা কিন্তু
অনগদ লেনদেন, এটার নাম হচ্ছে এখানে এইভাবে এই যে দাগ দিয়ে লিখে রাখো, অনগদ লেনদেন। অনগদ লেনদেন। অনেক সময় প্রশ্নের মধ্যে বলা থাকে ক নাম্বারে যে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো, তখন এইভাবে নির্ণয় করতে হয়, এইটা লিখে দিতে হয়। বিনিয়োগতে মুনাফা প্রাপ্তি। আচ্ছা আমি মুনাফা পাইছি না, টাকা আমার কাছে আইছে না, টাকা তো আইছে, এই যে 14,000 টাকা আইছে না, তাহলে তো প্রাপ্তি হয়েছে। এখন আমি আর আয়ের কথা চিন্তা করব না, আমি চিন্তা করব টাকা আইছে কিনা। হ্যাঁ, তাহলে লিখবো কি, মুনাফা প্রাপ্তি। মুনাফা প্রাপ্তি। মুনাফা প্রাপ্তি কত টাকা? 14,000 টাকা। আমি তো একই টাকা আবার লিখতেছি, অনেকে কনফিউশন হবে, প্রশ্ন করতে হবে প্রচুর। ওকে, তারপর কর্মচারীর বেতন প্রদান, কই যেন গেল, হ্যাঁ, বিনিয়োগতে মুনাফা প্রাপ্তি, ভাড়া প্রদান, কমিশন প্রাপ্তি। এখন আমি এখানে কমিশন কত টাকা পাইছি? আমি কমিশন পাইছি হচ্ছে 50,000 টাকা। তার মানে পুরোটাই হচ্ছে আমার জন্য প্রাপ্তি। তা আমি লিখবো কমিশন প্রাপ্তি। আমি তো টাকা পাইছি, আমার আয় হোক আর যাই হোক, কমিশন পাইছি, টাকা পাইছি, কমিশন প্রাপ্তি। তাহলে এটা হচ্ছে আমার জন্য টাকা প্রাপ্তি। কত? 50,000 টাকা। তারপর দেখো পণ্য বিক্রয়, এটাও কিন্তু আমার কাছে টাকা আইছে, তাই না? টাকা আইছে 20 লক্ষ টাকা। তাহলে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। এখন আমি সবগুলো যোগ করে দিব, তাহলে 20,64,000 টাকা, রাইট? 20,64,000 টাকা। এই হচ্ছে আমার প্রতিষ্ঠানে মুনাফা জাতীয়, মানে এই টাকাগুলো নিয়মিত আমার কাছে আইছে, অর্থাৎ মুনাফা জাতীয় প্রাপ্তি। এটা মুনাফা জাতীয় প্রাপ্তি। বুঝাতে পারছি আমি? আমাকে একটু প্রশ্ন করো তো প্লিজ, কেউ যে কোনো প্রশ্ন করো, অ্যাটলিস্ট এখান থেকে কি বুঝো নাই সেটা আমাকে বলো। যদি প্রশ্ন না করো তাহলে বুঝবো যে তুমি মনোযোগী না। আসো কেউ প্রশ্ন করার? হ্যালো, বুঝতে পারছো? এটা আমিও মানছি, আমি বুঝলাম তুমি বুঝতে পারছো। এখন আমার জিগাও কিছু। আরে আল্লাহ আল্লাহ, কিছু জিগাবা না? হায় হায় রে, কিছুই জিগানোর নাই। এটা হইল? শোনো, একটা কথা বলি, হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট, এটাতে যে বেশি টিচারকে প্রশ্ন করে সে শিখতে পারে, প্রশ্ন না করলে শিখতে পারে না। খুঁটিনাটি বিষয় তোমাকে জিজ্ঞাসা করতে হবে, স্যার এই যে আপনি লিখছেন মুনাফা প্রাপ্তিটা খায় না, মাথায় দেয়, এটা কী করে আসলে, জিনিসটা কি, আরও অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু। তো আমরা খ নম্বর শেষ করেছি, এখন গ নম্বরে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ নির্ণয় করতে হবে। আমাকে শুনতে পাচ্ছ, রাইট? হ্যালো, ওকে, থ্যাংক ইউ। ওকে, সো মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ আমাদেরকে বের করতে হবে। তো মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয়টা, আমি কিন্তু করাচ্ছি যে তোমার মনে করো তুমি গত ক্লাস করোনি, তোমার ধারণা নাই, তারপরও তুমি পারবে, এভাবে বলছি আর কি। হ্যাঁ, অর্থাৎ প্রশ্নটাকে বুঝিয়ে চেষ্টা করতেছি, বুঝিয়ে বলার যে এইরকম প্রশ্ন যদি অন্য সময়ও থাকে তাহলে কিভাবে আমরা সেটা সমাধান করব। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয়টা প্রতিনিয়ত হবে একটা প্রতিষ্ঠানে, এটা প্রতিষ্ঠান চালাইতে গেলে বাধ্যতামূলক লাগবেই, প্রতি মাসে এটা হয়, এটা হচ্ছে মুনাফা জাতীয়। টাকার পরিমাণ কম থাকে, প্রতিষ্ঠান ওই সাথে সাথেই যে সুবিধাটা পায়, ভবিষ্যতে সুবিধা পাবে না। যেখান থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে না সেটা হচ্ছে মানে জাস্ট তুমি ইনস্ট্যান্ট সুবিধাটা পাচ্ছ, এটা হচ্ছে মুনাফা জাতীয়, হ্যাঁ, মুনাফা জাতীয় আয়। আর যেটা সুবিধা তুমি ইনস্ট্যান্ট দিচ্ছ সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয় কোনটা সেটা আমরা দেখব। দেখো মুনাফা জাতীয় ব্যয় কোনটা? ব্যবসায় মূলধন বিনিয়োগ, এটা না। এই যে যন্ত্রপাতি ক্রয়, শোনো, এটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় না। অনেকেই ক্রয় বলে
ক্রয় ভেবে এটাকে মুনাফা জাতীয়তে দিবে। এখন কথা হচ্ছে কেন না স্যার, এটা যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় প্রদান বলতে পারো আর কি। দীর্ঘমেয়াদী, এটা অনেক দিন পর পর ঘটে এই ঘটনাটা, ঠিক আছে। কিন্তু মুনাফা জাতীয়টা নিয়মিত ঘটে। তুমি কি ডেলি কি যন্ত্রপাতি ক্রয় করবা? কখনোই না। তারপর ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটা না। পণ্য ক্রয়, দেখো একটা প্রতিষ্ঠান চলতে গেলে পণ্যটা ডেলি ক্রয় করা লাগবে, সো এটাকে পণ্য ক্রয়টাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি। কর্মচারীর বেতন প্রতি মাসে দিতে হবে, তারপর বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রতি মাসে দিতে হবে, তারপর যন্ত্রপাতির অবচয়টা প্রতিনিয়ত তুমি যন্ত্রপাতি ব্যবহার করবা, যত তুমি ব্যবহার করবা তত তার অবচয় হবে। ব্যবহার করবা না অবচয় হবে না, যত বেশি তুমি ব্যবহার করবা তত তোমার অবচয় হবে, যে কোনো সম্পদে এটা। হ্যাঁ, সো মনে রাখবা, কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিংবা কোনো হচ্ছে সুনামের অবলোপন, অবচয়, যে কোনো অবচয় কিংবা অবলোপন, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এটা ব্যয়, কিন্তু এটা প্রদান না, আবার এর বিনিময়ে কোনো টাকা যায় না। বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, এটা না। ভাড়া প্রদান তুমি প্রতি মাসে দিবা, সো এটা মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু একটু কাজ আছে, যে যার মধ্যে 2026 সালের অঙ্ক করতেছো, 25 সালের 26 সালের টাকা তুমি আগে দিছো, বলছিলাম না? যে কোনো ব্যয়ের সাথে তার আগের বছর পরের বছর থাকলে সেটা বাদ দিয়ে দিবা আগেই, কারণ সেটা ব্যয় না। তাহলে দেখো 40,000 থেকে তুমি তার পরের বছরে 3,000 বাদ দিয়ে দাও। তারপর আছে কমিশন প্রাপ্তি, 50,000 টাকা। কমিশন প্রাপ্তি এটা হচ্ছে তোমার জন্য কি একটা আয়। পণ্য বিক্রয় একটা আয়। মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে, ওনার সত্য কমছে, এটা প্রতিষ্ঠানের আয় ব্যয় হয় নাই। হ্যাঁ, তার মানে আমরা বুঝলাম কি এই 4টা আসবে, তাই না? 2 আর 2 4টা আসবে মুনাফা জাতীয় ব্যয়ে। তাহলে আমরা এখানে লিখব মুনাফা জাতীয় ব্যয়। এটা হচ্ছে গ নাম্বারটা। হ্যাঁ, গ নাম কি লিখব? মুনাফা জাতীয় ব্যয় প্রথমে লিখব শিরোনাম। এটা হচ্ছে বিবরণ টাকা। শোনো, এই অধ্যায়টা মানে এই 4র্থ অধ্যায়ের প্রশ্নটা মূলত রিলেটেড থাকে হচ্ছে 9 অধ্যায়। কি বললাম সবাই বলো একটু, কোন অধ্যায়? 9 অধ্যায়। হ্যাঁ, 9 অধ্যায়ে হচ্ছে তোমার রেওয়া মিল আছে, দেখবা 9 অধ্যায় তো। রেওয়া মিলের অধ্যায়ে যে হচ্ছে এটা পাবা রেওয়া মিলের সাথে, ঠিক আছে? রেওয়া মিলের অধ্যায়ের সাথে এই অঙ্কগুলো পাবা। ওকে, তাহলে আমরা লিখি প্রথমে মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা প্রথমে লিখব হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় প্রথম ছিল ব্যবসায় মূলধন বিনিয়োগ, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, পণ্য ক্রয়। এই যে পণ্য ক্রয়টা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। প্রথমটা ছিল 10 লক্ষ টাকা। পণ্য ক্রয় 10 লক্ষ টাকা। পণ্য ক্রয় 10 লক্ষ টাকা। কালারটা বোঝা না গেলে আমাকে একটু বইলো প্লিজ। 10 লক্ষ টাকা। আচ্ছা, কেউ কি এমন আছে যে ক্লাসে ঢুকতে পারছে না? একটু দেখি তো। লেখা আসতেছে ওয়েটিং ফর হোস্ট। এই হচ্ছে এটা কে জানো? ওকে, তারপর হচ্ছে পণ্য ক্রয় গেল, দেন কর্মচারীর বেতন প্রদান 3,80,000 টাকা। কর্মচারীর বেতন 3,80,000 টাকা। তাহলে এখানে লিখব কর্মচারীর বেতন প্রদান 3,80,000 টাকা। লেখা কি বোঝা যাচ্ছে? তো দেখা যাচ্ছে লেখা? হ্যালো, ওকে, বেতন প্রদান। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর বেতন প্রদানের পরে হচ্ছে বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা। হ্যাঁ বলো। কেন মিলবে না?
কি বলছে? মালিকানা সত্ত্ব। ও ও আচ্ছা, তোমাদের গ নাম্বারে কি আছে? আচ্ছা, মালিকানা সত্ত্ব গ নাম্বার বলছে। আর খ নাম্বার কি বলছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আমরা তোমাদের ওইটা হচ্ছে বাড়ির কাজ থাকবে, নেক্সটে আমরা ওইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? জাস্ট তোমরা সৃজনশীলের বেসিকটা বোঝো, হ্যাঁ? তারপর তোমরা ওইটা থেকে আর ওই মালিকানা সত্ত্বটা আমি আলোচনা করে দিব, হ্যাঁ? মালিকানা সত্ত্ব, এমনি এন্ট্রিগুলো ঠিক আছে না, লেনদেনগুলো? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে। তারপর বলতেছে যে বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা। 12,000 টাকা, ওকে। আর কি আসবে তাহলে? বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা। যন্ত্রপাতির অবচয় বলছে হচ্ছে 15,000 টাকা। তোমরা জাস্ট এই কাজটা করো, এই বইয়ের এখানে এই প্রশ্নের মধ্যে এখানে যেটা সমাধান করাচ্ছি আমি, এই প্রশ্নটাও অ্যাড করে ফেলো, হ্যাঁ? অ্যাড করে ফেলো, তাহলে আর কি জাস্ট এখান থেকে ওই কাজটা আমরা করতেছি, ঠিক আছে? যে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো, এটা অ্যাড করে ফেলো, ওকে। আর মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ অ্যাড করে ফেলো। দেন এটার মানে কোনো এক সময় তো কাজে লাগবে, সামনে তো কাজে লাগবে, অবশ্যই লাগবে, কারণ আমাদের এই বইগুলো থেকে তো সৃজনশীল কমন থাকে না। এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের জন্য, একটু আমাদের আরও প্র্যাকটিস করতে হবে। গাইড থেকে কমপক্ষে 20-30টা করে সৃজনশীল করতে হবে। এই তো আমি আজকে কাজ দিয়ে দেবো ইনশাল্লাহ, সো সেই কাজ অনুযায়ী সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, মাথায় রাখবা, ওকে। তারপর অবচয় লিখলাম। অবচয় হচ্ছে কত টাকা ছিল? 15,000 টাকা ছিল অবচয়, 15,000 টাকা লিখেছি। তারপর ভাড়া প্রদান হচ্ছে 40,000 টাকা। ভাড়া প্রদান 40,000 টাকা। এই 40,000 টাকা থেকে বাদ যাবে হচ্ছে এই যে পরের বছরে 3,000 টাকা বাদ যাবে, 3,000 টাকা, ওকে, 3,000 টাকা, তাহলে 37,000 টাকা, 37,000। এখন আমি মুনাফা জাতীয় ব্যয়গুলো পেয়ে গেলাম কি? পণ্য ক্রয়, বেতন প্রদান, বিদ্যুৎ টেলিফোন বিল প্রদান, অবচয়, ভাড়া প্রদান ইত্যাদি ইত্যাদি পেয়ে গেলাম। এখন এগুলো আমরা এখন সব যোগ করব। আচ্ছা, কেউ একজন যোগ করে একটু বলো তো কত টাকা হবে? বের করছো? কত আসে? 14 লক্ষ 44 না 46? হ্যাঁ, 44,000, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, 44,000। 14 লক্ষ না 14,44,000, তাই তো? ওকে ওকে, ঠিক আছে, 14,44,000 টাকা। তাহলে মুনাফা জাতীয় ব্যয় পেলাম আমরা কত? 14,44,000 টাকা। এখন হচ্ছে মুনাফা জাতীয় প্রদান লিখব। প্রদান মানে কি? আমার কাছ থেকে টাকা গেছে কোন কোন কারণে। মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় প্রদান। আচ্ছা, খেয়াল করো, মুনাফা জাতীয় প্রদান মানে কি? তাহলে টাকা চলে গেছে যে কোনো কারণে। টাকা যদি প্রতিষ্ঠান থেকে চলে যায় তাহলে আমরা লিখব। তাহলে এখানে টাকা চলে গেছে, ব্যবসায় মূলধন বিনিয়োগ যায় নাই, যন্ত্রপাতি ক্রয়, টাকা চলে গেছে, কিন্তু এটা আমরা লিখবো না, কারণ এটা দীর্ঘমেয়াদী, অনেক দিন পর চলে যাবে। ব্যাংক থেকে ঋণ টাকা আইছে, পণ্য ক্রয়, টাকা চলে গেছে 10 লক্ষ টাকা, তাহলে এটা পণ্য ক্রয় লিখব, পণ্য ক্রয়,
আমার কথা কি ক্লিয়ার? আমাদের বেসিক ক্লিয়ার হচ্ছে কিনা এটা বুঝতে হবে। পণ্য ক্রয়, তারপর কর্মচারীর বেতন প্রদান, টাকা চলে গেছে 3,80,000 টাকা। বেতন প্রদান 3,80,000 টাকা, এটার টাকাও কিন্তু চলে গেছে। আচ্ছা, তারপর বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা, এটার টাকাও চলে গেছে। বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা, এটার টাকাও চলে গেছে। তারপর হচ্ছে এই যে যন্ত্রপাতির অবচয়, এই টাকাটা যায় নাই। তুমি তোমার হাতে যে স্মার্টফোনটা আছে, এটা তুমি যে কিনছিলে 20,000 বা 25,000 টাকা দিয়ে, এখন কি ওর দাম এটা আছে? 20,000 টাকা দিবে না। কত দিবে স্যার? দিবে হয়তো 15,000 টাকা দিবে, 10,000 টাকা দিবে। তাহলে 20,000 টাকা জিনিস 10,000 টাকা তুমি এখন হচ্ছে 500 দাম, তাহলে বাকি 10,000 টাকা তুমি কি পকেট থেকে দিয়ে দিছো? খরচ হয়ে গেছে? আসলে না। ব্যাপারটা হচ্ছে তুমি যখন কিনছিলে তখন তো 20,000 চলে গেছিল, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে 10,000 টাকা দাম কমলো, এটা কিন্তু টাকা যাচ্ছে না, খরচ হচ্ছে, মানে অবচয় হচ্ছে, ব্যবহারজনিত ক্ষয় হচ্ছে, কিন্তু টাকা যাচ্ছে না। টাকা যাচ্ছে না। তাহলে এজন্য এটাকে আমরা প্রদান বলতে পারবো না, এটা ব্যয় কিন্তু প্রদান না। বিনিয়োগিত মুনাফা প্রাপ্তি, টাকা আইছে, ভাড়া প্রদান, এই যে টাকা চলে গেছে, এই 40,000 পুরোটাই কিন্তু চলে গেছে। তুমি 3,000 টাকা 26 সালের জন্য দিছো, যে সালের জন্যই দাও, টাকা তো চলে গেছে, তাহলে চলে গেলেই প্রদান হিসাব 40,000 টাকা। সো এখানে আমরা লিখবো কি? ভাড়া প্রদান। এটা হচ্ছে ভাড়া, আগেরটা ছিল বেতন প্রদান, না বেতন, আর এটা হচ্ছে ভাড়া প্রদান। ভাড়া প্রদান এখন হচ্ছে 40,000 পুরোটাই লিখবো 40,000। তারপরে হচ্ছে 40,000, দেন ভাড়া প্রদান, কমিশন প্রাপ্তি, পণ্য বিক্রয়, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে, হচ্ছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে 5,000 টাকা। খেয়াল করো। আচ্ছা, এই যে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন করছে প্রতিষ্ঠান থেকে, টাকা যাবে না কি বলো তো? এটা কিন্তু ব্যয় না, মালিক নিচে প্রতিষ্ঠান থেকে, মালিক নিচে, মালিকের হিসাবে আমরা লিখবো, কিন্তু প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে কিনা এটা আগে বলো। হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে না? চলে যাবে। তাহলে কি এটা আমরা প্রদান বলতে পারবো কিনা এটাকে? ওকে, তাহলে 10 লক্ষ, 3,80,000, 13,80,000, আর 13,92,000 টাকা, 40,000 যোগ করলে 13,32,000 টাকা, আর 13,37,000 টাকা। এই হচ্ছে আমাদের কাজ। এখন বলো কে কে বুঝো নাই মুনাফা জাতীয় প্রদানের কাজ? তোমরা কি আমার কথা বুঝতেছো আমি কি বুঝাতে চাচ্ছি? প্লিজ একটু রেসপন্স করো। ওকে, ডান। তাহলে যদি বুঝতে পারো খুব ভালো কথা, না বুঝতে পারলে আরও ভালো কথা, আমাকে একটু জিজ্ঞাসা করতে পারো, কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, তাহলে তোমরা এই ক্লাসটা দেখে পরবর্তীতে প্রয়োজনে আবার তুলে নিও বা আরেকবার দেখে নিও পুরো ক্লাসটা, তাহলে অনেক ধারণা পাবো, অনেক কিছু আশা করি। তোমাদের নেক্সট ডে কাজ হচ্ছে যার যে বই আছে 25 সাল 26 সাল যার যে বই, সেই বই থেকে 2 নাম্বার সৃজনশীলটা হচ্ছে, বইয়ের চেঞ্জ হচ্ছে এই অধ্যায় পর্যন্ত, এরপরে আর খুব একটা চেঞ্জ নাই, সব একই রকম। মানে এই অধ্যায় একটু বেশি চেঞ্জ করছে, অন্যগুলোতে তাও খালি সৃজনশীল এলোমেলো করে দিচ্ছে, কোনোটা 1 নাম্বার কোনোটা 3 নাম্বার, কিন্তু এই 26 সালের বইয়ের মধ্যে অনেক কিছু নতুন দেওয়া আছে আর কি। হ্যাঁ, অনেক কিছু বোঝার মতো অনেক কিছু আছে। ওকে, তাহলে আগামীতে তোমাদের কাজ থাকবে নেক্সট ক্লাসে 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার, 2 আর 3 নাম্বার সৃজনশীল তোমাদের বাড়ির কাজ থাকবে। কি বললাম? কাজটা করে, হ্যালো শুনতেছো আমাকে? ওকে,
তাহলে তোমাদের কাজ হচ্ছে তোমরা বাড়ির কাজগুলো করে হোয়াটসঅ্যাপে জমা দিবা, রাইট? ঠিক আছে, সৃজনশীল 2টা করে হোয়াটসঅ্যাপে জমা দিতে হবে, না হলে কিন্তু ওকে ঠিক আছে। সো আগামীকালকের ক্লাসে আমরা ফিনান্সের ক্লাস করাবো ইনশাল্লাহ। ফিনান্স হচ্ছে 4র্থ অধ্যায় অর্থের সময় মূল্য একদম ক্লিয়ার করে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত। সৃজনশীল মৃজনশীল যেখান থেকে যাই আসুক না কেন, যে কোনো প্রশ্ন আসুক না কেন, যেন পারো ইনশাল্লাহ, সেই ব্যবস্থাটা হয়ে যাবে। সো ফিনান্সের ক্লাসটা কালকে করবা সবাই আশা করি। ওকে, শুক্র শনিবার ফিক্সড, আর মাঝের যে দিনগুলো আছে এই দিনগুলোতে যেদিন ক্লাস হবে সেদিন বিকালে মেসেজ চলে যাবে ফোনে। হ্যাঁ, তোমাদের অনলাইনে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ তো যাবেই, সাথে আবার সিমেও মেসেজ চলে যাবে। হ্যাঁ, এমনি SMS চলে যাবে, মোবাইলে SMS। সো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে, ঠিক আছে? সবাই বাড়ির কাজটা কমপ্লিট করে দিও। নেক্সট হিসাব বিজ্ঞান ক্লাসে কিন্তু আমি এটা ধরবো প্রত্যেককে আলাদা আলাদা করে। বেশি ঝাপসা আসে মানে একটু মানে লেখা বোঝা যায় না, বোর্ডে লেখা বোঝা যায় না স্যার, জি স্যার, বোঝা যায় আমার বোঝা এখান যায়? থেকে ক্লিয়ার দেখা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে এটা আর কি একবার হয়তো অনেক সময় এমন হতে পারে, তারপরেও একটু